আম্মাকে নিয়ে আমাদের 5 ভাই বোনের গোপন মিটিং চলছে। রুদ্ধদ্বার বৈঠক, দোতলায় বড় ভাইয়ার ফ্ল্যাটে। আম্মা এখন সবার মাথা ব্যথার বড় কারণ। কোনো ভাই বোনই এখন আর ওনার দেখভালের দায়িত্বটা নিতে আগ্রহী নয়। অনেকটা বাধ্য হয়েই তাই ভাই বোনেদের এই মিটিংটা, আমাকে দেখাশোনার বিষয়টা পার্মানেন্টলি ফয়সালা করতে। নীলা, আমাদের সবচাইতে ছোট বোন, মিটিং সফল করতে সবার সাথে যোগাযোগ করেছে। এরই ফলশ্রুতিতে সব ভাই বোনেদের স্ত্রী স্বামী সহ এই মিটিংয়ে উপস্থিত। আমার স্ত্রী সোমা মিটিংয়ে আসার আগে পই পই করে আমাকে শিখিয়ে দিয়েছে যে করেই হোক আমি যেন মায়ের দেখাশোনার দায়িত্বটা অ্যাভয়েড করি। আমার 2 মেয়ে, দুজনেই নামি ইংলিশ মিডিয়াম স্কুলে আছে। একজন এ আর একজন ও লেভেলে। ভালো করে এখন ওরা বাংলায় বলতে পারে না। ভীষণ গেঁয়ো আর আনস্মার্ট দাদিকে ওদের একেবারেই অপছন্দ। বন্ধুদের কাছে নাকি ওনাকে নিয়ে প্রেস্টিজ থাকে না ওদের। আর সোমার কাছে মা যেন একটা মূর্তিমান আতঙ্ক। গত মাসে আমাদের কোনার বারান্দায় আম্মার পানের পিক ফেলানোর কষ্টটা সোমা এখনও ভুলতে পারছে না। আমিও আমার স্ত্রী সন্তানদের প্রতি অনেক কেয়ারিং। বাসায় মায়ের উপস্থিতিটাতে আমারও কেমন জানি ইদানিং একটু অস্বস্তি হয়। তবে মা যদি দোতলায় ভাইয়া বা 3 তলায় ছোট বোনের বাসায় থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। 5 তলায় ওঠানামার পথে মাঝে মধ্যে খাবার বা শাড়ি জামা নিয়ে মাকে দেখা করাটা আমার জন্য কোনো ব্যাপারই না। মিটিং শুরু হতেই বুঝতে পেরেছিলাম প্রত্যেকের যুদ্ধংদেহী মনোভাবটা। সবাই কঠোর প্রস্তুতি নিয়ে এসেছে যে করেই হোক মায়ের দায়িত্বটা এড়িয়ে যাবে। তবে আপনারা যতটা খারাপ ভাবছেন আমরা ততটা খারাপ কেউই না। বাসায় একসঙ্গে রাখবেন না, তবে টাকা পয়সা বা প্রয়োজনীয় জিনিস দিতে কারোরই কোনো রকম আপত্তি নেই। আমাদের মা রাহেলা খাতুন, লোকে ওনাকে রত্নগর্ভা বলেন। 5 ভাই বোনকে বলতে গেলে এক হাতেই মানুষ করেছেন। আমাদের বাবা শফিকুল হক ব্যস্ত ব্যাংকার ছিলেন। তার উপর নিজের ভাই বোন বা সামাজিক কাজ নিয়েই উনি আজীবন ব্যস্ত ছিলেন। ছেলে মেয়েদের খুব একটা সময় দিতেন না। তবে আব্বা কষ্ট করে খিলগাঁওয়ের এই 5 তলা বাড়িটা করে গিয়েছিলেন। আমাদের ভাই বোনেদের ঢাকায় থাকার সমস্যাটা সমাধান করে গেছেন বলে আব্বার প্রতি আমরা সব ভাই বোনেরাই কৃতজ্ঞ। আম্মা অবশ্য ছোটবেলা থেকেই আব্বার অভাবটা বেশ ভালোভাবেই পুষিয়ে দিতেন। 5 ভাই বোনের জন্য, এমনকি উনি একদিনের জন্য কখনোই কোথাও বেড়াতে যাননি। খাবার দাবারের জন্য কখনো আমাদের কোনো রকম কমপ্লেন করতে হয়নি। সব কিছু রেডি থাকতো। পড়াশোনার ব্যাপারেও মায়ের ভীষণ আগ্রহ, এক বিন্দুও ছাড় দেননি। গৃহশিক্ষক বা ব্যাচে পড়ার বিষয় তদারকি করতেন কঠোরভাবে। বড় ভাইয়া যখন বুয়েটে ভর্তি হন, মা প্রথম কিছুদিন রিকশায় করে ভার্সিটিতেও ওনাকে দিয়ে আসতেন। এই নিয়ে ভাইয়ার বন্ধুরা এখনও ভাইয়াকে খ্যাপায়। আমার বড় বোন নিপা আপা আর ছোট বোন নীলাকেও রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন স্কুল কলেজে নিয়ে গিয়েছেন। নীলা আবার প্রতি শুক্রবার গানে স্কুলেও যেত। তাই তো আম্মা আব্বার সাথে কখনোই ছুটির দুপুরটাও কাটাতে পারেননি। তবে এগুলো নিয়ে আমার কখনো কোনো আফসোস নেই। শেষ পর্যন্ত আমরা ভালোভাবে দাঁড়াতে পেরেছি বলেই। সব কিছুই ঠিক ছিল। গত বছর আব্বা হঠাৎ করে মারা যাওয়ার পরই বিপত্তির শুরু। আব্বা রিটায়ারমেন্টের পর আম্মার সাথে ওনার জীবন। 3 তলার ফ্ল্যাটটায় দুজনে বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন। এর মধ্যে বড় ভাইয়া বিয়ে করে 2 তলার আর বড় আপা 4 তলার দখল নিল। আর আমিও সোমাকে বিয়ে করে এবারের 5 তলায় প্রায় 1.5 যুগ ধরে। সবচাইতে ছোট ভাই সোহেলও বিয়ে করে এবারে ছাড়েনি, 1 তলার দখল নিয়েছে। শুধুমাত্র ছোট বোন নীলা বিয়ের পর রামপুরায় ওর শ্বশুর বাড়িতে থাকতো। এই নীলাও শেষ পর্যন্ত বাবা মায়ের 3 তলার দখল নিল আব্বা মারা যাওয়ার পরপরই। আব্বা জীবিত অবস্থায় আমাদের ভাই বোনেদের একসাথে থাকার কোনো সমস্যাই হয়নি। আব্বার নেতৃত্বে সব কিছু চলত, এমনকি একসাথে গরু কোরবানি দেওয়াও। ভাই বোনেরা প্রায় 3 তলায় বাবা মায়ের ফ্ল্যাটে একসাথে মিলিতও হতাম বিভিন্ন অনুষ্ঠানের ছুতোয়।
এরপর বটবৃক্ষ বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারের বাঁধনটা হালকা হয়ে আসতে লাগলো। মা তখন একা হয়ে পড়লেন। বাসায় আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় একবার সেন্সলেস হয়ে যাওয়ার পর পালাক্রমে এখন ভাই বোনেদের ফ্ল্যাটে থাকেন। তবে সত্যি বলতে আমরা ভাই বোনেরা কেউই আম্মার সাথে থাকার এই বিষয়টি পছন্দ করছি না। তার উপর আম্মা প্রায় সারা বছরই অসুস্থ থাকেন। ওনাকে নিয়ম করে ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো বা সেবা শুশ্রূষা করার মতো সময় আমাদের কারোরই নেই। প্রত্যেকেই এখন নিজ নিজ সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। তাই এক প্রকার বাধ্য হয়েই ভাই বোনেদের মিটিং ডাকা, গ্রহণযোগ্য কোনো সমাধান খুঁজে বের করতে। মিটিংটা শান্তিপূর্ণই ছিল। হঠাৎ করেই ছোট বোন নীলা বড় ভাবির কথাতে রিয়্যাক্ট করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ভাবি কিন্তু ভালোই একটা প্রস্তাব দিয়েছিলেন, মাকে দেখে শুনে ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। মাথামোটা নীলা এটা শুনেই রিয়্যাক্ট করলো। ও বলতে চাইছে মা এ বাড়িতেই থাকবে আর মায়ের দায়িত্বটা নিতে হবে আমাদের 3 ভাইকে। কথাটা শুনে বড় ভাবির পক্ষ নিয়ে ছোট ভাই সোহেল নীলাকে ধমক দিতেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি অবশ্য আগে থেকেই জানতাম নীলার উপর সোহেলের থাকা ক্ষোভটার কথা। বাবা মায়ের 3 তলার ফ্ল্যাটটার দিকে সোহেলের গোড়া থেকেই নজর ছিল। নীলা ওর বাড়া ভাতে ছাই দিয়ে ওটার দখল নিয়ে নিয়েছে, তাই তো সোহেল সুযোগ পেয়েই নীলাকে অপদস্থ করেছিল। নীলা বড় ভাবি সোহেল আর পরবর্তীকালে আমাদের সবার চিৎকার চেঁচামেচিতে মিটিংটা আর গোপন থাকলো না। মা 3 তলা থেকে নেমে 2 তলায় আসলেন আর সব কথাই শুনলেন আর বুঝলেন। আম্মাকে শুধু দেখেছিলাম কাঁদতে কাঁদতে 3 তলায় গিয়ে দরজা বন্ধ করে দিতে। এরপর কোনো রকম সমাধান ছাড়াই মিটিংটা শেষ করে যে যার ফ্ল্যাটে চলে গেলাম। আমার নাকি কান্নাটায় সমা কেন, আমি নিজেও খুব বিরক্ত হয়েছিলাম। ওনার জন্যই এখন ভাই বোনদের মধ্যে এসব অহেতুক মনোমালিন্য আর ঝগড়া। পরদিন সকালে সোমা জানালো আম্মাকে নাকি এ বাসায় আর পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলেই ভোরে এ বাসা ছেড়ে চলে গেছেন। ভাইয়াকে ফোন করতেই দেখলাম আম্মার এভাবে চলে যাওয়াতে উনি আমার মতোই বিরক্ত। সোহেলও। আম্মার বিষয়টি গুরুত্ব না দিয়ে আমরা যে যার মতো অফিসে চলে গেলাম। লাঞ্চ আওয়ারে সোমা ফোন করে জানালো উকিল আঙ্কেল নাকি বিকেলে আমাদের 4 ভাই বোনেদের সাথে কথা বলতে চান। উকিল আঙ্কেল বাবার দুঃসম্পর্কের কাজিন। আমাদের পারিবারিক আইনি বিষয় আজীবন উনিই দেখে গেছেন। আর আঙ্কেলই সোমাকে জানিয়েছেন যে মা এখন জয়পাড়ায় মামাদের বাড়িতে। কথাটা শুনে গুরুত্ব দিলাম না, সারা জীবন মামার বাড়িতে থাকুক না, আমাদেরকে না জ্বালিয়ে। সোমাও আমার বলা কথাটায় সায় দিয়ে ফোনটা রেখে দিল। সন্ধ্যায় উকিল আঙ্কেলের কথা শুনে আমাদের সব ভাই বোনেদের আক্কেল গুড়ুম। আব্বা মৃত্যুর আগে নাকি পুরো বাড়িটা আম্মাকে লিখে দিয়ে গেছেন। আইনত এই বাড়ির পুরো মালিকানা নাকি এখন একমাত্র আম্মারই। আর সবচাইতে ভয়াবহ সংবাদ, মা নাকি এখন এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। উকিল আঙ্কেল এসেছেন আমাদেরকে মায়ের সিদ্ধান্তটা ফরমালি জানাতে। কথাটা বিশ্বাসযোগ্য করতে বাড়ির নতুন দলিলটাও দেখালেন রাহেলা খাতুনের নামে। কথাটা শুনেই আমাদের সব ভাই বোনের মাতৃভক্তি চরমে উঠে গেল। একই সাথে সবাই মাকে ফোন দিতেই মায়ের ফোন বন্ধ পেলাম। সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, এমনকি বড় ভাবিটা কাঁদতেও শুরু করে দিলেন। অবাক হলাম, আমার স্ত্রী সোমা সবার সামনে ঘোষণা দিল আম্মা এখন আমাদের সাথে 5 তলাতেই থাকবেন। কিন্তু সোমার প্রস্তাবটা টিকল না। বড় ভাবি সোহেল আর নীলার মধ্যে কথা কাটাকাটি চলছিল। প্রত্যেকেই এখন মাকে নিজের সাথে রাখতে চায়। আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম এখনই জয়পাড়ায় গিয়ে মাকে নিয়ে আসব। সোমাকে চোখ টিপে দিয়ে 5 তলায় নিয়ে আসলে সেও গোঁ ধরল এই সন্ধ্যায় আমার সাথে জয়পাড়ায় যাবে। আমার পানের পিক ফেলানোর কষ্টটা এখন ওর হৃদয় থেকে কর্পূরের মতো উড়ে গেছে। আশ্চর্য হলাম শুনে আমার সাথে বেয়াদবি করলে ইংলিশ মিডিয়াম দুটো কন্যাকে নাকি এখন থেকে থাপ্পড়ও দিবে বলল। তড়িঘড়ি করে নিচে গ্যারেজে আসতে দেখি
ভাইয়া আর আপার গাড়িও রেডি, ওনারাও যাচ্ছেন জয়পাড়া মাকে আনতে। আমার গাড়ি স্টার্ট দিতেই দেখি ছোট দুই ভাই বোন সোহেল আর নীলা এক গাড়িতে, ওরাও বোধহয় জয়পাড়াই যাচ্ছে। আমি অবশ্য ওদেরকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে আর সময় নষ্ট করতে চাইছিলাম না। আমার আর সোমার দুজনের এখন খুব মন খারাপ। মা সেই ভোর থেকে একা একা আছে, ডায়াবেটিস আর প্রেশারের রোগী। ওষুধটা ঠিকমতো খেয়েছে কিনা, দুপুরেই বা কী খেয়েছে, এসব ভাবতে ভাবতেই গাড়িতে একটু স্পিড দিলাম। সময় নষ্ট করা যাবে না, না আর এক মুহূর্তের জন্য না।